intro. আমি আজকে তোমাদের সামনে নিউটনিয়ান বলবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো আমার প্রথম বিষয় হবে জড়তার ভ্রামক কী। ওকে, তো আমরা প্রথমেই কথা বলবো জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক নিয়ে ইতিপূর্বে আমার আমার পূর্বে যিনি ক্লাস নিয়েছেন উনি এ বিষয়ে অনেক কথা বলেছেন যে জড়তার ভ্রামক কী। আমি শুধু তারপরে আরেকটু কথা বলবো। সে কথাটা হলো এরকম, আমরা জানি যে একটি বস্তু হালকা আর একটা বস্তু ভারী। হালকা বস্তুটাকে অল্প পরিমাণ বল প্রয়োগ করলে তাকে আমি এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবো, কিন্তু একটি ভারী বস্তুকে এত সহজে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যাবে না। উদাহরণস্বরূপ, তোমাকে যদি বলা হয় যে একটা ডাস্টারকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাও, তুমি কিন্তু অল্প একটু বল প্রয়োগ করলে ডাস্টার এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। কিন্তু তুমি যে পড়ার টেবিলে বসে আছো, সেই পড়ার টেবিলটা কি এত অল্প বল দিলে কি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে? অবশ্যই যাবে না, তাকে নিশ্চয়ই আরও বেশি পরিমাণ বল দিতে হবে। তো দেখো, আমি দেখলাম যে যার ভর বেশি তাকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে বেশি বল দিতে হয়। এর কারণ কি? কারণ হলো আমরা জানি যে বস্তুর জড়তা, এক বস্তু যে অবস্থায় আছে সে সেই অবস্থায় থাকতে চাই, সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় জড়তা। তো জড়তার বাহককে আমরা তাহলে অবশ্যই বলতে পারি যে জড়তার বাহক হলো ভর। কারণ যার ভর বেশি তার জড়তা বেশি, যার ভর কম তার জড়তা কম। উদাহরণ আমি একটু আগে যেটা দিলাম যে একটা ডাস্টারকে আমি অল্প পরিমাণ বল দিলে সে কিন্তু সরে যাচ্ছে, তার মানে তার জড়তার পরিবর্তন হচ্ছে। কিন্তু একটা টেবিলকে যথেষ্ট পরিমাণ বল দেওয়ার পরেও কিন্তু সে তার স্থান পরিবর্তন করছে না, বা তার স্থান পরিবর্তন করানোর জন্য তার গতির অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আমাকে অধিক পরিমাণ বল দিতে হয়। তাহলে আমি এখান থেকে কি পেলাম? আমি সেখান থেকে পেলাম যে কোনো বস্তুর জড়তা তার ভরের উপর নির্ভর করে। ভর যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে। তো সেইটা হলো বস্তুর রৈখিক স্থানান্তরের ক্ষেত্রে। তো অনুরূপভাবে আমরা দেখতে পারবো যে একটা বস্তুকে যখন আমি কৌণিক পথে ঘোরানোর চেষ্টা করব, বস্তুটাকে যখন ঘোরানোর চেষ্টা করব, তখন একই বস্তু আমি এই কাছাকাছি যে পরিমাণ বল দিলে সে ঘুরে যাবে, ঠিক দূরে কিন্তু আরও কম বল দিলে ঘুরে যাচ্ছে। অথবা আমরা যদি এটাও চিন্তা করি যে একটা বস্তুকে আমি ঘোরাতে চেষ্টা করছি, এখন একটা বস্তুকে ঘোরানোর চেষ্টা করছি, সাপোজ তুমি চিন্তা করে দেখো যে একটা ফ্যান ঝুলতেছে, ঝুলন্ত অবস্থায় একটা ফ্যানের পাকা ধরে যখন আমি তাকে ঘোরানোর চেষ্টা করব, তাকে আমি যতটুকু বল দিতে হচ্ছে, এখন এই ঘূর্ণানক্ষটা যদি মাঝখান দিয়ে না গিয়ে অন্য কোনো অংশে থাকতো তাহলে কিন্তু আমাকে আরও হয়তো বেশি বল দিতে হতো অথবা কম বল দিতে হতো। তাহলে আমরা বলতে পারি কি যে বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে যে জড়তা সেটাকে বলা হবে কি জড়তার ভ্রামক। অর্থাৎ রৈখিক চলাচলে বস্তুর ভর যে কাজ করে, ঠিক ঘূর্ণন গতির ক্ষেত্রে ঘূর্ণন গতিতে যে বস্তু বাধা দেয় বা জড়তা হিসেবে যে কাজ করে তার নাম হচ্ছে জড়তার ভ্রামক। তো ওকে, আমরা দেখতে পারবো যে সব ক্ষেত্রেই ভরের সাথে ঘূর্ণন রৈখিক স্থানান্তরের ক্ষেত্রে আমরা ভর যে কাজ করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক ঠিক একই কাজ করে। ওকে, তো জড়তার ভ্রামকের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা স্যার অলরেডি সব লিখে দিচ্ছেন, তারপর আমি আবার লিখে আমি এই বিষয়ে একটু কথা বলবো। ওকে, তো জড়তার ভ্রামক কি? জড়তার ভ্রামক হলো, সাপোজ আমি মনে করলাম এই একটা বস্তু, সেই বস্তুর মধ্যে অনেকগুলা কণা আছে, অনেকগুলা কণা আছে, সাপোজ n সংখ্যক কণা আছে। কত সংখ্যক কণা আছে?
এন সংখ্যক কণা আছে। ওকে, এই কণাগুলোর ভর আবার একই না, ভিন্ন ভিন্ন। ওকে, মনে করলাম যে এইটা একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে বস্তুটা এই অক্ষের চতুর্দিকে ঘুরতেছে। তাহলে এই অক্ষের যে চতুর্দিকে ঘুরতেছে, তাহলে আমি মনে করলাম কি এই বস্তুর মধ্যে অনেকগুলো কণা আছে এবং মোট কত সংখ্যক কণা আছে? এন সংখ্যক কণা আছে। মনে করলাম এইটা হলো প্রথম কণা, 1 নম্বর কণা, ফার্স্ট। এই কণাটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড। ঠিক আছে, এভাবে সাপোজ এটা ধরলাম nth-তম কণা। এবং প্রথম কণার দূরত্ব ঘূর্ণনক্ষ থেকে প্রথম কণার দূরত্ব হবে সাপোজ r1, দ্বিতীয় কণার দূরত্ব ধরলাম r2, তৃতীয় কণার দূরত্ব ধরলাম কত? r3, n-তম কণার দূরত্ব ধরলাম rn। এবং এই প্রথম কণার ভর মনে করলাম m1, দ্বিতীয় কণার ভর m2, তৃতীয় কণার ভর m3, সাপোজ এই কণার ভর ধরলাম কত? mn। তাহলে এই প্রথম কণার ভর আর ঘূর্ণনক্ষ থেকে যার যে দূরত্ব, সে দূরত্বের বর্গের গুণফল। অর্থাৎ প্রথম কণার ভর হলো m1, ঘূর্ণনক্ষ থেকে তার দূরত্ব কত? r1, সে r1 এর উপর নেব কি? স্কোয়ার। স্কোয়ার নিয়ে বর্গ নিয়ে এই ভরের সাথে গুণ করব, তাহলে যেটা পাবো এটা হলো কি প্রথম কণার ভর এবং ঘূর্ণনক্ষ হতে দূরত্বের বর্গের গুণফল। অনুরূপভাবে দ্বিতীয় কণার ভর এবং ঘূর্ণনক্ষ হতে দূরত্বের বর্গের গুণফল। তৃতীয় কণার ক্ষেত্রে ঠিক একই, m3 r3 স্কোয়ার মানে গুণফল। এভাবে ডট 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 করে প্রত্যেকটা ক্ষেত্রে মানে n সংখ্যক কণার ক্ষেত্রে আমি n সংখ্যক এই ধরনের টার্ম পাবো, mn rn স্কোয়ার। তারপরে আমি যদি এই সবাইকে অ্যাড করি, মানে সব কটার যোগফল, সব কটার যোগফলকে আমি একসাথে বলবো কি? এই বস্তুটার জড়তার ভ্রামক। এবং আমরা সেটাকে কি দ্বারা প্রকাশ করব? আই দ্বারা। আমরা সেটাকে কি দ্বারা প্রকাশ করব? আই দ্বারা। তাহলে আই ইকুয়াল টু কি? জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক সমান কত পাচ্ছি? m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস mn rn স্কোয়ার। তো আমি এই টোটাল বিষয়টাকে যদি আমি একটা অংশের মধ্যে আনতে চাই, যদি আমি এটাকে সামেশন করতে চাই, সেক্ষেত্রে আমি লিখব কি? যে আই ইজ ইকুয়াল টু এম আই আর আই স্কোয়ার, যেখানে আই এর মান হবে 1 থেকে n পর্যন্ত। 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো হবে আয়ের মান। অর্থাৎ দ্যাট মিনস যখন আয়ের মান আমি 1 বসাবো তখন আমি এই টার্ম পাবো। আয়ের মান যখন আমি 2 বসাবো তখন পাবো এইটা। আয়ের মান 3 বসালে পাবো এই টার্ম। এভাবে মোট n সংখ্যক টার্ম আছে এটার মধ্যে। তাহলে এই অংশটাকে বলা কি? জড়তার ভ্রামক। আসলে এটা একটা সংখ্যাগত মান, এটা একটা সংখ্যাগত মান। এবং এই মান দ্বারা বুঝবো যে ঘূর্ণন গতির ক্ষেত্রে সেই বস্তু মানে কি পরিমাণ বাধা দিবে বা তার জড়তাটা কীরকম হবে। ওকে, যার ক্ষেত্রে এমআই আর আই স্কোয়ারের মান, সাম অফ এমআই আর আই স্কোয়ারের মান যত বেশি হবে, সে বস্তুকে কৌণিক পথে ঘোরাতে বা সে বস্তুকে ঘূর্ণন পথে ঘোরাতে তত বেশি বল প্রয়োগ করতে হবে। আসলে এখানে এটাকে আমরা বল বলবো না, এটাকে আমরা বলবো টর্ক। ঠিক আছে, রৈখিক পথে একটা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিতে আমাকে কি প্রয়োগ করতে হয়? আমাকে বল প্রয়োগ করতে হয়। কিন্তু কৌণিক পথে যখন আমি একটা বস্তুকে ঘোরাতে চাইবো তখন সেই বলটাকে আমরা নাম দেব কি? টর্ক। টর্ক বল থেকে সৃষ্ট, তবে বলের সমান না, বলের সমান না, একটু ডিফারেন্স আছে। কোন ডিফারেন্স আছে আমি সেটা পরে যদি আমার ক্লাসে থাকে আমি আলোচনা করব। ওকে, তাহলে আমরা কি বলবো? যে যার জড়তার ভ্রামক যত বেশি, টর্ক প্রয়োগের ফলে তার মধ্যে তত তাকে ঘোরাতে তত বেশি টর্ক প্রয়োগ করতে হবে, বা তার মধ্যে জড়তার পরিবর্তন ঘটাতে গেলে তত বেশি টর্ক প্রয়োগ করতে হবে। ওকে, এখন সিম্পলভাবে যদি এখানে মোট কয়টা কণা আছে আমি ধরছি n সংখ্যক কণা। ওকে, এবং আলাদা আলাদাভাবে এক একটা কণার ভর m1 m2 m3 mn, হ্যাঁ, মানে এরকমভাবে ভর। যদি আমি টোটাল মনে করি যে সম্পূর্ণ ভরটা হলো m, টোটাল বস্তুটার ভর কত আমি মনে করলাম যে ক্যাপিটাল M,
তাই অবশ্যই ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু অবশ্যই কত m1 প্লাস m2 প্লাস ডট 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 প্লাস mn। অর্থাৎ এখানে যে n সংখ্যক কণা আছে প্রত্যেকটা কণার ভরকে আমি যদি আলাদা আলাদাভাবে যোগ করি তাহলে আমি টোটাল ভর পাবো, সেটা হলো ক্যাপিটাল এম। আমি মনে করলাম বস্তুর সমস্ত ভর, হ্যাঁ টোটাল ভর এম। এবং আমি যদি এই জিনিসটা একটা পয়েন্টকে আমি এমনভাবে লুক আউট করতে পারি, এমনভাবে নির্দিষ্ট করতে পারি যেন ওই পয়েন্টে সমস্ত ভরকে কেন্দ্রীভূত মনে করলে, সাপোজ আমি মনে করলাম যে এইটা একটা পয়েন্ট, হ্যাঁ যে কোনো একটা পয়েন্ট আমি সাপোজ মনে করলাম যে এইটা একটা পয়েন্ট, যে পয়েন্টের মধ্যে যদি সমস্ত ভর এসে আমি এই বিন্দুতে কল্পনা করতে পারি এবং কেন্দ্র হতে এই বিন্দুতে দূরত্ব, হ্যাঁ এই বিন্দুর দূরত্বের জন্য সমস্ত ভরকে আমি এই বিন্দুতে কেন্দ্রীভূত মনে করে তার জড়তার ভ্রামক যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে কত হবে mk স্কোয়ার। জড়তার ভ্রামক কত হবে, তারপর এইটুকু দূরত্বকে আমি ধরলাম কে স্কোয়ার। কে ঘূর্ণনক্ষ থেকে যে বিন্দুতে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে সেই বিন্দুর দূরত্বকে আমি কত মনে করলাম কে। এবং সেই ক্ষেত্রে আমি এই বস্তুর জড়তার ভ্রামক কত পাবো mk স্কোয়ার। ঠিক আছে, এখন যদি এই mk স্কোয়ারের মান আমার যে আলাদা আলাদাভাবে প্রত্যেকটাকে যোগ করার ফলে যেটা পাইছি mi আর স্কোয়ারের সমান হয়, যদি এই দুটা মান কি হয় সমান হয়, তখন আমি এই যে ঘূর্ণনক্ষ থেকে যে দূরত্বটা চিন্তা করলাম সেই দূরত্বটাকে বলতে পারবো কি চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে চক্রগতির ব্যাসার্ধ কি। চক্রগতির ব্যাসার্ধ আসলে একটা দৈর্ঘ্য, ঘূর্ণনক্ষ থেকে এমন একটা দৈর্ঘ্য যে দূরত্বে আমি যদি বস্তুর সমস্ত ভরকে কেন্দ্রীভূত মনে করি এবং ওর সাপেক্ষে তখন এই বস্তুর জড়তার ভ্রামক আলাদাভাবে প্রত্যেকটা কণার জন্য প্রাপ্ত জড়তার ভ্রামকের সমষ্টি সমান হলে তখন এই যে দূরত্ব সেই দূরত্বকে বলা হয় কি চক্রগতির ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা এখন একটু অন্য বিষয়টা খেয়াল করি। চক্রগতি ব্যাসার্ধের আমি কি সংজ্ঞা কি দিতে পারি, আমি লিখতে পারি যদি জড়তার ভ্রামক, তো আমি এটাকে কি চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ যদি বস্তুর সমস্ত ভরকে একটিমাত্র বিন্দুতে কল্পনা করা যায় যেন ওই বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুতে সমস্ত ভর উপস্থিত ধরে প্রাপ্ত জড়তার ভ্রামক সমস্ত ভর ধরে আমি প্রাপ্ত জড়তার ভ্রামক মানে যেটাকে আমি বলছি mk স্কোয়ার, হ্যাঁ ধরে প্রাপ্ত জড়তার ভ্রামক আলাদা আলাদাভাবে প্রত্যেকটি বিন্দুর জন্য প্রাপ্ত ভ্রামকের সমষ্টি সমান হয়। আলাদা আলাদা ধরে ওইগুলোকে কি করতে হবে সমষ্টি করতে হবে, সমষ্টি সমান হয়। তবে ঘূর্ণনক্ষ থেকে আসলে জড়তার ভ্রামকটা কিন্তু একটা দূরত্ব, চক্রগতি ব্যাসার্ধ একটা দূরত্ব। তাহলে কি লিখবো, তাহলে আমরা লিখব যে ঘূর্ণন অক্ষ হতে ওই বিন্দুর মানে যে বিন্দুতে আমি সমস্ত ভর কেন্দ্রীভূত মনে করছি, ঘূর্ণনক্ষতে ওই বিন্দুর দূরত্বকে চক্রগতির
চক্রগতির কি বলবো, ব্যাসার্ধ বলে। ওকে, চক্রগতির ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? চক্রগতির ব্যাসার্ধকে কে দ্বারা প্রকাশ করা হয়? দেখবো কি, একে কে দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। ওকে, একে কে দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং জড়তার ভ্রামক আই ইকুয়াল টু হবে এম কে স্কোয়ার। এম হয়েছে কি এখানে বস্তুর মোট ভর, সমস্ত ভর, আর কে হলো কি চক্রগতির ব্যাসার্ধ, যেখানে এম বস্তুর মোট ভর, কি ভর, মোট ভর, আর কে হলো কি চক্রগতির ব্যাসার্ধ। তাহলে কে যদি চক্রগতির ব্যাসার্ধ হয়, সেক্ষেত্রে আমি আবার এটাকে উল্টা করে এমনভাবে লিখতে পারবো, দ্যাট মিনস তাহলে এখানে আমি যদি কে রাখি, কে ইকুয়াল টু লিখবো কত, আই বাই এম, হ্যাঁ, তারপরে স্কোয়ার যেতে হচ্ছে সেজন্য রুট হবে, রুট ওভার অফ আই বাই এম, মানে ক্যাপিটাল এম সমস্ত ভর। হ্যাঁ, এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধের সমীকরণ, কে ইকুয়াল টু রুট ওভার অফ আই বাই এম। ওকে, তো আচ্ছা, আমি এক দুটো উদাহরণ দিই, তারপরে জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে উদাহরণ দিতে পারি? ওকে, একটু খেয়াল করবো, উদাহরণটা একটু খেয়াল করতে হবে। সরি, মুছে ফেললাম সব কিছুই। দেখো, আমি মনে করলাম এটা একটা বস্তু, ঠিক আছে, এটা একটা পাতলা পাত। কেমন পাত? পাতলা পাত। যেহেতু এটা একটা পাতলা পাত, তার মানে এটা একটা দ্বিমাত্রিক বিষয়, তার শুধু দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, পুরুত্ব নাই বললেই চলে, ফলে এটা একটা দ্বিমাত্রিক বিষয়। আমি মনে করলাম যে সমস্ত পাতের ভর হলো এম, সমস্ত পাতের ভর এম, দৈর্ঘ্য ধরলাম এল, দৈর্ঘ্য এল, এবং ওকে প্রস্থ আমি বি ধরতে পারতাম, প্রস্থ বি, তাহলে তার ক্ষেত্রফল হবে কত, এল বি। ঠিক আছে, এটা একটা বিষয় হতে পারে। আমি আরো সহজ করার জন্য আমি আর একটু সহজ উদাহরণ ধরি। যে মনে করলাম এটা একটা দণ্ড, এটা একটা সরু দণ্ড, খুবই সরু দণ্ড, শুধু তার কি আছে, শুধু তার দৈর্ঘ্য আছে। সাপোজ মনে করলাম তার দৈর্ঘ্য হলো এল, তার দৈর্ঘ্য কত, ক্যাপিটাল এল। ওকে, তার দৈর্ঘ্য এল। এখন তার ঠিক মাঝখান দিয়ে বা এক পাশ দিয়ে, সাপোজ আমি প্রথমে এক পাশ দিয়ে করবো, যে আমি মনে করলাম এক পাশ দিয়ে একটা অক্ষ গেছে, এবং এই যে তারটা আছে, সেই তারটা এই অক্ষের চতুর্দিকে ওমেগা বেগে ঘুরতেছে, ওমেগা বেগে ঘুরতেছে, মানে সেটা ঘুরতেছে চারদিকে। তাহলে এই ঘূর্ণনশীল বস্তু জড়তার ভ্রামক কত, সেটা আমি কীভাবে বের করতে পারবো? আমি মনে করলাম যে সমস্ত তারের ভর হলো এম, দড়ি তারটির দৈর্ঘ্য এল এবং ভর এম। সুতরাং একক দৈর্ঘ্যের ভর হলো, যে ভরকে যদি আমি দৈর্ঘ্য দ্বারা ভাগ করি, তখন আমি একক দৈর্ঘ্যের ভর পাই। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। মনে করো যে 50 মিটার দৈর্ঘ্যের একটি বস্তুর ভর হলো 100 কেজি। ঠিক আছে, তাহলে তোমাকে যদি একক দৈর্ঘ্য মানে কি, 1 মিটার, 1 মিটারের ভর কত হবে? 1 মিটারের ভর হবে 100 ডিভাইডেড বাই কত, 50, সমান হলো 2 কেজি।
ঠিক আছে? তো অনুরূপভাবে আমরা এখানে পাইছি যে তারটার দৈর্ঘ্য হচ্ছে এল, ভর হলো এম। সুতরাং একক দৈর্ঘ্যের ভর হবে, দেখো ভরকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করতে হবে, ভরকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে পারবো কি একক দৈর্ঘ্যের ভর। ওকে, একক দৈর্ঘ্যের ভর কত পেলাম? m/l। এখন আমি এই গুণনক্ষ হতে এক্স দূরত্বে, সাপোজ কতটুকু দূরত্বে, হ্যাঁ আমি মনে করলাম এটি এক্স দূরত্বে অতি ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, হ্যাঁ খুব মানে অতি ক্ষুদ্র ডিএক্স পুরুত্বের একটা ডিএক্স অংশ কল্পনা করলাম, এবং ডিএক্স অংশটা কিন্তু খুবই একটা বড় অংশ না, খুবই ক্ষুদ্র একটা অংশ। কেন? যাতে আমি মনে করতে পারি যে ডিএক্সের প্রত্যেকটা কণা, প্রত্যেকটা অংশ এটা থেকে সমান দূরত্বে আছে। এখন যদি আমি ডিএক্সটাকে একটু বড় করে ধরতাম তাহলে কিন্তু সমান দূরত্ব হতো না। কেন? কারণ এখান থেকে এটার দূরত্ব যত, এখান থেকে কিন্তু এই বিন্দুর দূরত্ব সেম না, মানে একটু বেশি। আমাকে এমনভাবে ধরতে পারবো না, আমি এমনভাবে এত ক্ষুদ্রভাবে কল্পনা করব যেন মনে করবো যে প্রত্যেকটা কোণায় এটা থেকে সমান দূরত্বে আছে। ঠিক আছে? তাহলে এখন যদি আমাকে প্রশ্ন করে যে ডিএক্স অংশের ভর কত, সুতরাং ডিএক্স দৈর্ঘ্যের ভর হবে m/l dx। এখন আমি মনে করছি কি যে ডিএক্স অংশ যে অংশটা আছে এটা প্রত্যেকটা কণার ভর, কণার দূরত্ব এখান থেকে সমান। ফলে আমি ইচ্ছা করলে লিখতে পারি যে এই ঘূর্ণনক্ষ সাপেক্ষে ডিএক্স অংশের জড়তার ভ্রামক কত। সুতরাং ঘূর্ণনক্ষ সাপেক্ষে ঘূর্ণনক্ষ সাপোজ এক্স এবং ওয়াই, এই এক্স ওয়াই সাপেক্ষে হ্যাঁ কোন অংশের? ডিএক্স অংশের, ডিএক্স অংশের জড়তার ভ্রামক, সাপোজ লিখলাম সেটা আইএক্স। আইএক্স ইকুয়াল টু, আমরা জানি জড়তার ভ্রামক সমান হচ্ছে ভর ইন্টু দূরত্ব স্কোয়ার, ভর ইন্টু দূরত্ব স্কোয়ার। তাহলে এই অংশটার ভর কত পেয়েছি আমরা? এই অংশটার ভর পেয়েছি এটা, আর এখানে দূরত্ব কত আছে? এক্স। তাহলে এক্সের উপরে স্কোয়ার, ভর ইন্টু দূরত্ব স্কোয়ার। তাহলে ভর কত? ভর হলো m/l dx, আর হলো দূরত্ব হলো এক্স, দূরত্ব উপরে স্কোয়ার। দ্যাট মিনস এটা ইকুয়াল টু হবে, আমি যদি একটু সাজিয়ে লিখি, m/l এক্স স্কোয়ারটাকে আগে আনলাম, ডিএক্সটাকে পরে দিলাম। ওকে, এইটা। এখন দেখো যে আমি শুধু এই ডিএক্স অংশটা কল্পনা করেছি। এখন এরকম ডিএক্স অংশ কিন্তু একটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এরকম অনেকগুলো ডিএক্স অংশ আছে, এবং সারা তারের পূর্ণ তারব্যাপী আমি এরকম অনেকগুলা লক্ষ লক্ষ আর ডিএক্স কল্পনা করতে পারবো। এবং এই ডিএক্সগুলো কিন্তু একটা থেকে আরেকটা আলাদা না, বরং এই ডিএক্সের সাথে কিন্তু আরেকটা ডিএক্স লাগানো আছে, আরেকটা ডিএক্স লাগানো আছে, এরকমভাবে অনেকগুলো ডিএক্স কল্পনা করতে পারি। তাহলে আমি এই প্রত্যেকটা ডিএক্সের জন্য এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হলে এই যে উপরে এই যে সমীকরণ আইএক্স, এই সমীকরণে আমাকে এক্সের মানকে মানে এক্সের সাপেক্ষে এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, এবং যেখানে এক্সের মান হবে, এক্সের সর্বনিম্ন মান এখানে কত হতে পারে? এক্সের সর্বনিম্ন মান এখানে হবে 0, আর এক্সের মান সর্বোচ্চ হতে পারে এখানে গিয়ে, এবং সেক্ষেত্রে তার মান হবে কত? এল এর সমান। ঠিক আছে? অর্থাৎ আমি যদি ডিএক্স অংশটা এখানে কল্পনা করি তাহলে সেক্ষেত্রে আমার এক্সের মান হবে কত? এল। আবার যদি এই ডিএক্স অংশটাকে আমি এইখানে কল্পনা করি সেক্ষেত্রে এক্সের মান হবে কত? 0। অর্থাৎ আমি যে এই সমীকরণটাকে ইন্টিগ্রেট করব, সেই ইন্টিগ্রেশন করার জন্য আমাকে এক্সের একটা লিমিট আনতে হবে, সীমা আনতে হবে। সেই সীমা হবে এক্সের মান 0 থেকে এখানে এক্সের মান বাড়তে বাড়তে সর্বোচ্চ কত হতে পারে? এল পর্যন্ত হতে পারে। তো আমাকে এই অক্ষের সাপেক্ষে সম্পূর্ণ অংশের জড়তার ভ্রামক বের করতে হলে উপরোক্ত এই সমীকরণকে হ্যাঁ এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, এবং যেখানে এক্সের সীমা হবে 0 থেকে এল পর্যন্ত। সুতরাং সমস্ত বস্তুর জড়তার ভ্রামক আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ m/l হ্যাঁ এক্স স্কোয়ার ডিএক্স। আর এখানে এক্সের লিমিটটা আমি কত বলছি? এক্সের মান সর্বনিম্ন কত হতে পারে? 0, আর সর্বোচ্চ কত হতে পারে? এল। হ্যাঁ, এটাকে ইন্টিগ্রেশনের লিমিট বলে। তো ঠিক আছে, আমি সেই ইন্টিগ্রেশনের লিমিট এই অংশটাকে আমি এখানে সমাধান করি, দেখি এখানে কি হয়। এটা সমান কত হচ্ছে?
এম একটা ধ্রুবক, এলও একটা ধ্রুবক, কারণ দৈর্ঘ্যটা ধ্রুবক, অপরিবর্তনশীল। এম টোটাল ভর ধ্রুবক, এটা অপরিবর্তনশীল। আমি এতে লিমিটে বের করে বাইরে নিয়ে আসলাম। থাকলো কত? এক্স স্কোয়ার ডিএক্স, এক্সের মান 0 থেকে এল। ওকে, এম বাই এল। এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমি সেটা জানি কত হয়। ইন্টিগ্রেশন একটা সিম্পল ল আছে যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, হ্যাঁ, সমান হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, নিচে যাবে শুধু পাওয়ারটা এন প্লাস 1। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার ডিএক্স, তার মানে পাওয়ারের সাথে 1 যোগ হবে, উপরে যে পাওয়ার থাকবে পাওয়ারের সাথে 1 যোগ হবে, মানে এখানে ছিল এক্স টু দি পাওয়ার এন, এটা হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। ওকে, এক্স টু দি পাওয়ার তাহলে 2 প্লাস 1, আর উপরে পাওয়ারটা কিন্তু নিচে যায়, এন প্লাস 1টা কিন্তু নিচে আসে, তার মানে কত? 2 প্লাস 1 নিচে আসলো। আর সেক্ষেত্রে কত হবে? লিমিট বসাবো আমি 0 থেকে এল। আচ্ছা, আমি একটু মুছে দিই। এরপরে যা করতে হবে, ম্যাথের স্যারের এগুলো অনেক ভালো করে পড়াবেন। এক্স কিউব ডিভাইডেড বাই কত? 3, লিমিট বসাবো 0 থেকে এল। ওকে, এটা যদি করে আমি এটা মুছে দিই। ওকে, মুছে দিলে তারপর কি পাচ্ছি? আর একটু এখান থেকে আমি পাচ্ছি এম বাই এল। প্রথমে 3কে আমি বের করে ফেলতে পারি, 3L। তাহলে এক্সের পরিবর্তে আমি প্রথমে আপার লিমিট বসাবো, এল বসাবো। এক্সের পরিবর্তে বসাবো এল, লিখবো কত? এল কিউব। তারপরে কত লিখবো? তারপরে লিখবো যে মাইনাস দিয়ে লোয়ার লিমিট, এক্সের পরিবর্তে লো মানে 0 বসালে কত হবে? 0 কিউব মানে কত? 0। দ্যাট মিনস এম বাই 3L এল কিউব। এল একটা কেটে দিতে পারি, 1/3 এম এল স্কোয়ার। ওকে, 1/3 এম এল স্কোয়ার হলো যে এল দৈর্ঘ্যের একটি তারের জড়তার ভ্রামক যার ভর হয়েছে এম, এবং যেখানে তারটি তার একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু দিয়ে গমনকারী অক্ষ সাপেক্ষে ঘূর্ণায়মান। ওকে, একটি তারের দৈর্ঘ্য এল, ভর এম, সেই তারটা যখন একটা তার প্রান্তবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে তখন তার যে জড়তার ভ্রামক, সেই জড়তার ভ্রামক হয় 1/3 এম এল স্কোয়ার। এখন আমি যদি এই যে সমস্ত ভরকে এমন একটা বিন্দুতে কল্পনা করলাম, সাপোজ সেই বিন্দুটা হলো এই বিন্দু, যেখানে ঘূর্ণায়মান অক্ষ থেকে তার দূরত্ব হলো কে, দূরত্ব হলো কে, হ্যাঁ। তাহলে এবং সেক্ষেত্রে আমি জড়তার ভ্রামক কত পাবো? I = m k স্কোয়ার। ওকে, মানে ওই বিন্দুতে আমি সমস্ত ভর কল্পনা করলাম, এই বিন্দুতে সমস্ত ভর বলতে এম ভর, এবং এখান থেকে তার দূরত্ব মনে করলাম কি কে। সেক্ষেত্রে এই অক্ষের সাপেক্ষে যেহেতু এখানে সমস্ত ভর আছে, তাহলে তার জড়তার ভ্রামক হবে কত? এম কে স্কোয়ার। এই এম কে স্কোয়ারের মান যদি আমার এটার সমান হয়, এটা 1/3 এম এল স্কোয়ারের সমান হয়, তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে বলে কি? চক্রপথির ব্যাসার্ধ। তাহলে প্রশ্ন মতো আমি লিখতে পারি এম কে স্কোয়ার সমান হবে 1/3 এম এল স্কোয়ার। তাহলে এম ক্যান্সেল করে যাবে, কে ইকুয়াল টু কত পাচ্ছি? কে ইকুয়াল টু পাচ্ছি এখানে পাচ্ছি এল, আর যেহেতু রুট হবে তার মানে রুট আবার 3, হ্যাঁ, এল রুট 3। এটা হলো চক্রপথির ব্যাসার্ধ। অর্থাৎ এল দৈর্ঘ্যের, এল যে পরিমাণ দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যের √3 দিয়ে ভাগ করলে আমি যে মানটা পেতাম, সেই মান মানে এতটুকু দূরত্বে গিয়ে যদি ওই বিন্দুতে আমি সমস্ত ভর কল্পনা করি, তাহলে ওই বিন্দুর সাপেক্ষে তার যে জড়তার ভ্রামক পাবো সেটা মানে 1/3 এম এল স্কোয়ারের সমান হবে। অর্থাৎ আমি কে এর মানকে এল বাই √3 এর সমান নিয়ে ওইখানে যদি আমি সমস্ত ভর এমকে কল্পনা করতে পারি, তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রামক আমার ওই যে এইভাবে যে প্রাপ্ত জড়তার ভ্রামক তার সমান হবে। তো এটা গেল জড়তার ভ্রামক বিষয় কথা। এ বিষয়ে আরও অনেক কথা আছে, তোমরা এগুলো পড়বা। যে একটা বস্তু যদি লম্বা থাকে, হ্যাঁ, একটা বস্তু যদি এরকম সোজা তার থাকলো, তার মাঝখান দিয়ে একটা অক্ষ গেলো, সেক্ষেত্রে তার জড়তার ভ্রামক কত হবে, সেক্ষেত্রে তার জড়তার ভ্রামক কীরকম হবে। একটা চাকতি আছে, চাকতির মাঝখান দিয়ে একটা অক্ষ গেল, হ্যাঁ, যেমন যে সিডি ডিস্কের মাঝখান দিয়ে আমি অক্ষ নিলাম, সেই অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক কত হবে। আমি একটা এরকম একটা সিলিন্ডার আকৃতির,
হ্যাঁ, একটা বস্তু কল্পনা করলাম, সেই বস্তুর মাঝখান দিয়ে মানে অক্ষ বরাবর একটা অক্ষ মানে সেন্টার বরাবর একটা অক্ষ গেল, সে অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক কত হবে, এগুলো তুমি হিসাব করে বলতে পারবা ইজিলি। আর এই বিষয়গুলোতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে নোট করবা। আচ্ছা, আমি আর কত বেশি দীর্ঘায়িত করবো না, আমার ক্লাস আর দীর্ঘায়িত করার ইচ্ছা আমার এই মুহূর্তে নাই। তারপরেও আমি আর একটু কথা শুধু বলবো, শুধু তোমরা এই কথাটা মনে রাখবে সবাই, যে রৈখিক গতির ক্ষেত্রে ভর যে কাজ করে বা ভর যে ভূমিকা পালন করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক ঠিক একই ভূমিকা পালন করে। ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক একই ভূমিকা পালন করে। অর্থাৎ আমি যদি মানে সূত্রের বাইরে এসে, আমি যদি হিসাবের নিয়মের বাইরে এসে আমি কিছু লিখতে হয়, তাহলে আমি এটা এভাবে লিখতে পারবো যে আমরা জানি ওকে রৈখিক ভরবেগ, রৈখিক, আমি একটু কত লিখলাম রৈখিক, আর এখানে লিখে দিলাম কি কৌণিক। কৌণিক মানে হচ্ছে ঘূর্ণন, রৈখিক কৌণিক। ওকে, রৈখিক ভরবেগকে আমরা কি লেখা রাখি এম ভি। এম ভি হলো কি রৈখিক ভরবেগ। ওকে, রৈখিক ভরবেগকে যদি আমি কৌণিক ভরবেগে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমি বলছি সবসময় আমার মনে রাখতে হবে ভরকে রিপ্লেস করতে হবে জড়তার ভ্রামক দিয়ে। অর্থাৎ এম এর স্থলে কি হবে আই, আর ভি মানে হয়েছে রৈখিক বেগ, আর কৌণিক বেগকে আমরা লিখি কি ওমেগা। তাহলে আই ওমেগা ইকুয়াল টু হয়েছে কৌণিক ভরবেগ, আর রৈখিক ভরবেগ কত হবে এম ভি। পরবর্তীতে আবার একটা চিন্তা করতে পারি যে রৈখিক গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে কৌণিক গতিশক্তি কত? কৌণিক গতিশক্তি হবে ঠিক সেম, হাফ এম এর পরিবর্তে লিখবো কত আই, আর ভি মানে হয়েছে রৈখিক বেগ, তাহলে কৌণিক বেগ হলো ওমেগা স্কোয়ার, যেহেতু এটা স্কোয়ার। ওকে, ঘূর্ণন গতিশক্তি তারপরে কি হতে পারে হাফ এম ভি স্কোয়ার। ওকে, আরও কি যা কিছু হোক, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, শুধু দুটি জিনিস আসছে, রৈখিক ভরবেগ এবং রৈখিক গতিশক্তি। আর কি হতে পারে? অর্থাৎ যা কিছু হবে সব কিছুকে আমরা ইচ্ছে করলে এভাবেই লিখতে পারি। ওকে, আমরা একটা জিনিস জানি এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, এফ ইকুয়াল টু এম এ। আর আমি প্রথমে বলছিলাম যে রৈখিক গতির ক্ষেত্রে যেটা বল থাকে, কৌণিক গতির ক্ষেত্রে সেটাকে বলা হয় কি টর্ক। টর্ককে প্রকাশ করা হয় কি দ্বারা? টাউ দ্বারা। এই অক্ষরটির নাম হলো টাউ। তো টাউ দিয়ে প্রকাশ করলে সেক্ষেত্রে আমার এটাকে কীভাবে লিখতে হবে? এম এর পরিবর্তে লিখতে হবে কত আই, এবং এ মানে কি ত্বরণ। রৈখিক ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক ত্বরণকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে টাউ ইকুয়াল টু কত হবে আই আলফা। ইভেন যে রৈখিক যে গতির সমীকরণগুলো আছে সেগুলোকে কিন্তু এইভাবে লেখা যায়। কীরকম? যে আমরা একটা সমীকরণ জানি বি স্কোয়ার ইকুয়াল টু কত বি নট স্কোয়ার প্লাস 2as। অনুরূপভাবে এটাকে এভাবে লেখা যায়, ট্রান্সফার করা যায়। বি স্কোয়ারের পরিবর্তে ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা এসকে লেখা হয় থিটা দ্বারা। ওকে, এটা না সুযোগতা রৈখিক ক্ষেত্রে যেখানে এম আসবে, কৌণিক গতির ক্ষেত্রে সেটা আসবে কি জড়তার ভ্রামক। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আর কথা বেশি দীর্ঘায়িত করবো না। আশা করি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ দিয়েই করার চেষ্টা করেছ, এবং যদি কোনো ঘোরাটে বিষয় থাকে, যদি কোনো অস্পষ্টতা থাকে, তোমরা অবশ্যই আমাকে নক করবা। আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই বিষয়টা সলভ করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবা, সুখে থাকবা, নিরাপদে থাকবা, ঘরেই থাকবা। বেস্ট অফ লাক, আবার দেখা হবে। ততদিন ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।